নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। এ কি করে সম্ভব, রাজমাতা? সবিতা বড় বড় চোখ করে গার্গীকে দেখতে দেখতে বলল। গার্গী একটু রাগত স্বরে বললেন, কারণ অপালা আমার ষড়যন্ত্র সম্পর্কে জেনে গিয়েছিল। ও আমাদের বোকা বানানোর জন্য নিজের প্রাণ তো দিয়ে দিয়েছিল, কিন্তু নিজের ছেলেকে বাঁচিয়ে রেখেছিল, যাতে ও পরবর্তী সময়ে বিক্রমগড়ের সিংহাসনের উপর নিজের অধিকার ঘোষণা করতে পারে। তাহলে ওই বাচ্চার কান্না আর ওই বাচ্চার পোড়া হাড়। সবিতার এখনো গার্গীর কথা বিশ্বাস হচ্ছিল না। গার্গী চিন্তার স্বরে বললেন, যদি অপালার ছেলে জীবিত থাকে, তাহলে হাড় কোন বাচ্চার ছিল সেটা তো সময়ই বলবে সবিতা। যাই হোক, উনি সবিতাকে বোঝাতে বোঝাতে বললেন, খবর নাও, অগ্নি সিং এতদিন কোথায় ছিল, ওর লালন পালন কে করেছে, আর ওর চন্দ্রাবতীর সঙ্গে কিভাবে যোগাযোগ হলো। আর যখন বীরেন্দ্র প্রতাপ বিষাক্ত তলোয়ারের আঘাতে মৃত্যুর মুখে পতিত হয়েছিল, তখন চন্দ্রাবতী আর অগ্নি সিং ওর প্রাণ বাঁচানোর জন্য কি ক্রিয়া করেছিল। আর সব থেকে বড় কথা, অগ্নি সিং কি একা, নাকি ওর সঙ্গে কোনো বড় দল জুড়ে আছে? সবিতা হ্যাঁ হ্যাঁ রাজমাতা বলে মাথা নাড়তে নাড়তে বলল, আপনি চিন্তা করবেন না, সবকিছু আমার উপর ছেড়ে দিন। কিন্তু একটা কথা আমি বলতে চাই, আমাদের শীঘ্রই বিক্রমগড়ের পরবর্তী উত্তরাধিকারী পেতেই হবে। আরে কবে থেকে তো আমি এই চেষ্টাই করে যাচ্ছি সবিতা। গার্গী অস্থির হয়ে বললেন, তোমার কি মনে হয় বীরেন্দ্র প্রতাপের জন্য আমি এত পাটরানি রানীমহলে কেন রেখেছি? আমি তো কবে থেকে অপেক্ষা করছি যে কোনো একদিন কোনো এক পাটরানি এসে আমাকে খুশির খবর দিয়ে যাবে। কিন্তু বীরেন্দ্র প্রতাপ মোহিনী আর চন্দ্রাবতীর মাঝখানে এমনভাবে ফেঁসে আছে যে অন্য কোনো পাটরানির জন্য ওর কোনো সময়ই নেই। এ কথা শুনে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো সবিতা, বড় কুমার আজ পর্যন্ত চন্দ্রাবতীকে স্পর্শ পর্যন্ত করেননি, কিন্তু মোহিনী, ও তো এতদিনে খুশির খবর দিয়ে দেওয়া উচিত ছিল। এমন নয় তো যে মোহিনীর কোনো খুঁত আছে? গার্গী এবার গম্ভীর হয়ে গেলেন। তারপর উনি ধীরে ধীরে বিড়বিড় করলেন, কি জানি খুঁত কার মধ্যে আছে, এটাও জেনে গুপ্ত চিকিৎসা করাতে হবে। কারণ রানীমহলের এই ষড়যন্ত্র ততদিন চলবে যতদিন না আমার উত্তরাধিকারী আসছে। সবিতা এক পলকের জন্য চুপ করে গেল। তারপর একটু ইতস্তত করে বলল, কেননা আমরা বড় কুমার আর চন্দ্রাবতীকে কাছাকাছি আনার চেষ্টা করি। কখনো না সবিতা, গার্গী রেগে গিয়ে বললেন, এরকম মূর্খের মতো কথা বলো না। আরে চন্দ্রাবতী তো প্রথম থেকেই বিক্রমগড় গ্রাস করতে চায়। যদি বীরেন্দ্র প্রতাপের কাছ থেকে উত্তরাধিকারী পেয়ে যায়, তাহলে ওকে আটকানো মুশকিলই হবে না, শুধু অসম্ভব হয়ে যাবে। বরঞ্চ আমাদের তো এটাই চেষ্টা করতে হবে যাতে বীরেন্দ্র প্রতাপ আর চন্দ্রাবতীর মিলন কখনোই না হয়। সবিতা গার্গীর যুক্তি ভালো করে বুঝতে পেরেছিল। এদিকে চন্দ্রাবতী অগ্নি সিং আর কিন্নর সোনালের সঙ্গে নিজের ঘরে এসে গিয়েছিল। তিনজনের মুখ খুব গম্ভীর ছিল। কিছুক্ষণ পরে
সোনাল নিস্তব্ধতা ভাঙার জন্য হালকা স্বরে বলে উঠল, শেষমেশ আবার এই খেলায় জয় আপনারই হলো মহারানী মা। অমর্ত্যের বলিদান বৃথা যায়নি। আপনি রাজমাতার প্রাণ বাঁচিয়ে একদিক থেকে অগ্নিসিংহেরও প্রাণ বাঁচিয়ে নিয়েছেন। এ কথায় অগ্নিসিং চন্দ্রাবতী প্রশংসা করতে করতে বলল, সত্যি চন্দ্রাবতী, বিপদের সামনে কিভাবে ঢাল হয়ে দাঁড়াতে হয় তা তোমার কাছ থেকেই শেখা উচিত। আমার তো ভয় হচ্ছিল যে নাগবটির রসের বদলে নিজের রক্তের প্রয়োগ করে তুমি কোনো অনর্থ না করে ফেলো, কিন্তু তোমার সিদ্ধান্ত সঠিক ছিল। কিন্তু নিজের প্রশংসা শুনেও চন্দ্রাবতীর উদ্বেগ কিছুমাত্র কমল না। ও অস্থির হয়ে বলল, কিন্তু কিন্তু আমার সব থেকে বড় উদ্দেশ্য তো পূরণ হলো না। আমি চেয়েছিলাম রাজমহল থেকে দূরে একটা আলাদা মহলে থাকব, আর এই সব ষড়যন্ত্র থেকে মুক্ত হয়ে শান্তিতে নিজের কাজ করব। কিন্তু রাজমাতা আমার এই পরিকল্পনায় জল ঢেলে দিলেন। আরে, তো এতে অসুবিধা কি আছে মহারানী মা? সোনাল বলে উঠল, আপনি সব সব মানা করে দেন। মহারাজ তো আপনাকে আলাদা মহল দিতে রাজি আছেন। না সোনাল, আমি এরকম করতে পারি না। চন্দ্রবতী একটা গভীর শ্বাস নিয়ে বলল, আমাকে কাল থেকে রাজমাতার সঙ্গে থাকতে হবে, না হলে উনি বুঝতে পেরে যাবেন যে আমি বিক্রমগড়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছি। আর তাছাড়াও বীরেন্দ্র প্রতাপ আমাকে আলাদা মহল দিতে রাজি কেন হয়েছিল বলতো? তার এই শর্ত ছিল যে ও আমাকে ত্যাগ করে দেবে। ওর কথা শেষ হওয়ার আগেই অগ্নিসিং বলল, তাহলে তুমি কি চাও না বীরেন্দ্র প্রতাপ তোমাকে ত্যাগ করে দিক? তুমি কি এই মহারাজের মহারানী হয়েই থাকতে চাও, যে সবসময় তোমাকে তাড়ানোর বাহানা খুঁজে? সত্যি বলতে কি, তোমার এই সুযোগ নিয়ে বীরেন্দ্র প্রতাপকে ত্যাগ করাই উচিত ছিল চন্দ্রাবতী। কথা বলতে বলতে অগ্নিসিং চন্দ্রাবতীর মুখের ভাব পড়ার চেষ্টা করছিল, কিন্তু চন্দ্রাবতীর মুখে কোনো ভাবই ছিল না। এমন নয় তো চন্দ্রাবতী, তুমি ওকে ভালোবাসতে শুরু করেছ? অগ্নিসিং হঠাৎ একথা জিজ্ঞাসা করলো, তো চন্দ্রাবতী ইতস্তত বোধ করল। তারপর দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, বীরেন্দ্র প্রতাপ যদি আমাকে ত্যাগ করে দেয় আর মহারানী হয়ে যদি আলাদা মহলে আমি থাকি, তাহলে প্রজাদের মনে আমার সম্পর্কে ধারণা খারাপ হতে বেশি সময় লাগবে না অগ্নি। যে প্রজারা আজ পর্যন্ত আমার পক্ষেই আছে, তারাই আমার বিরুদ্ধে রাস্তায় এসে নেমে দাঁড়াবে। আর আর তাছাড়াও এখন রাজমাতার সঙ্গে থেকে আমারই লাভ। মোহিনী বা বজ্রকেতু আমার বিরুদ্ধে কোনো নতুন ষড়যন্ত্র তৈরি করতে পারবে না এখন। মোহিনীর কথা উঠতেই সোনাল একেবারে রেগে আগুন হয়ে বলল, আমার তো মনে হয় এই মোহিনী সারা জীবন আপনার পিছন ছাড়বে না। আর এই বজ্রকেতুর বেহায়াপনা তো দেখুন, আগে তো এ সূর্যপ্রতাপের বিরুদ্ধে ছিল, এখন ওকে নিজের দলে এনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু এতে তো সূর্যপ্রতাপেরই লাভ সোনাল। অগ্নি ওর কথা শেষ হওয়ার আগেই বলল, তাছাড়াও আমার অবাক লাগছে, মোহিনীর ষড়যন্ত্র ধরা পড়ার পরও রাজমাতা ওকে কোনো শাস্তিই দিলেন না, শুধু চন্দ্রাবতীর কাছে ক্ষমা চাইতে বললেন। কিন্তু এতে আমি একটু অবাক হইনি অগ্নি। চন্দ্রাবতী একটু হেসে বলল, রাজমাতা খুব চালাকি করে কাজ করেছেন।
ওনার আমার থেকে বিপদ তো ছিলই, আর এখন মোহিনীর সত্যিটাও জানার পর উনি ওর থেকেও বিপদ অনুভব করছেন। উনি একটা বিপদকে আর একটা বিপদ দিয়ে শেষ করতে চাইছেন। সেজন্য উনি রানীমহলে আমার আর মোহিনী দুজনের সত্তাই বজায় রাখতে চাইছেন। চন্দ্রবতীর এই খোলামেলা কথায় সোনালের সঙ্গে অগ্নিসিংহ ভাবতে লাগলো, ছাড়ো, তোমরা এসব নিয়ে চিন্তা করো না। চন্দ্রবতী ওদের নিশ্চিন্ত করার জন্য বলল, কাল থেকে আমি রাজমাতার সঙ্গে থাকতে যাব, আর দ্রুত খবর নিয়ে নেব যে উনি আমার বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে চলেছেন। কিন্তু সোনাল খুশি হওয়ার বদলে দুঃখিত হয়ে বলল, হায় হায় মহারানী মা, যদি আপনি রাজমাতার কাছে থাকতে চলে যান তাহলে আমার কি হবে? আর অগ্নি সিংকেও মহল ছেড়ে চলে যেতে হবে। না সোনাল, চন্দ্রবতী কঠিন হয়ে বলল, তুমি সর্বদা আমার সঙ্গেই থাকবে, আর অগ্নিও আগের মতোই আমার দেহরক্ষী হয়ে থাকবে। সোনাল একথা শুনে আনন্দে আটখানা হয়ে গেল। ওদিকে মোহিনী রাগে অগ্নিশর্মা হয়ে নিজের ঘরে ঢুকেই দামি দামি জিনিসপত্র যেখানে যা ছিল সব ভেঙে চুরমার করে ফেলতে লাগলো। তা দেখে ঘরে উপস্থিত ওর বোন উর্বশী একেবারে ভয়ে কাঠ হয়ে গেল। কিন্তু বজ্রকেতু ওকে বোঝাতে বোঝাতে বলল, একটু ঠান্ডা মাথায় কাজ করো মোহিনী। আপনি চুপ করে থাকুন বাবা, রেগে মোহিনী চেঁচিয়ে উঠল। শেষ পর্যন্ত আজ আজ আমার সবকিছু শেষ হয়ে গেল তো। ওই চন্দ্রবতী শেষ পর্যন্ত জিতে গেল। আজ জীবনে প্রথমবার আমাকে নত হতে হয়েছে, ক্ষমা চাইতেই হলো আমাকে ওর কাছে। আর আপনি 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 চুপচাপ দেখতে থাকলেন। আর সবসময় আমার রং রূপ দেখে মুগ্ধ হয়ে থাকা মহারাজা আজ ওই বুড়ি গর্গির সামনে মুখ খুলতেই পারল না। এ কথা বলে ও একটা পেয়ালা তুলে সামনের আয়নায় ছুঁড়ে মারল। মোহিনী, শান্ত হও। বজ্রকেতু ওকে জোর করে ধরে একটা আসনে বসিয়ে বলল, নিজের রাগ নিয়ন্ত্রণ করো, নতুবা চিরকালের জন্য এখান থেকে বহিষ্কৃত হতে হবে। শোনো তুমি, ধন্যবাদ জানাও ভগবান শ্রীকৃষ্ণকে। উনি আমাদের কীর্তি ফাঁস হওয়ার পরেও আমাদের কোনো শাস্তি দেওয়া থেকে বাঁচিয়েছেন। রাজমাতা তোমার বিরুদ্ধে নন, কিন্তু ওনাকে পরিস্থিতির চাপে পড়ে তোমাকে দিয়ে ক্ষমা চাওয়াতে হয়েছে। আমি গভীরভাবে লক্ষ্য করেছি যে রাজমাতা নিজে চন্দ্রাবতীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে চলেছেন, আর ওনার একদিন তোমাকেই প্রয়োজন পড়বে মোহিনী। মোহিনী রাগে হিতাহিত জ্ঞানশূন্য হচ্ছিল, কিন্তু নিজের বাবার কথা শুনে ও নিজেকে সামলাতে লাগলো। বজ্রকেতু একটা আসনে বসেছিল। ও নিজের জন্য পেয়ালায় সুরা ভরতে ভরতে বলল, যদি শুধু ক্ষমা চাওয়াতেই আমাদের প্রাণ বেঁচে যায় তাহলে তাতে খারাপটা কি হলো মোহিনী? খেলা তো এখনো আমাদের হাতেই আছে, কিন্তু আমাদের কিছুদিন শান্ত থাকতে হবে, আর তার সাথে সাথে তোমাকে বীরেন্দ্র প্রতাপের ওপর আবার নিজের জাদু চালাতে হবে। এ কথায় মোহিনী একটু রেগে গিয়ে বলল, না বাবা, আমার দ্বারা আর এই নাটক হবে না। মহারাজও আমার নিরীহ সেজে থাকার নাটক বুঝে গেছেন। তোমাকে এই কাজ করতেই হবে মোহিনী, বজ্রকেতু কঠিন হয়ে বলল। এছাড়া কোনো রাস্তা নেই তোমার কাছে।
আর এখন তো উর্বশীও আছে তোমার সঙ্গে। তোমরা দুজন মিলে বীরেন্দ্র প্রতাপের প্রমোদ প্রিয় স্বভাবের আর দুর্বলতার সুযোগ নিয়ে নাও। এ কথা বলতে বলতে বজ্রকেতু চুপ করে কিছু ভাবতে লাগলো। তারপর সুরার পেয়ালায় একটা লম্বা চুমুক দিয়ে গম্ভীর স্বরে বলল, বরঞ্চ আমি তো চাই মোহিনী, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বীরেন্দ্র প্রতাপের কাছ থেকে বিক্রমগড়ের উত্তরাধিকারী অর্জন করে নাও। তাতে গার্গীর নজরে তোমার মূল্য অনেক বেড়ে যাবে, আর মহারানী হওয়ার রাস্তাও সহজ হয়ে যাবে। এ কথা শুনে মোহিনীর তো প্রথমে একটা ঝটকা লাগলো, তারপরও মনে মনে ভাবতে লাগলো। পরের দিন থেকে চন্দ্রাবতী রানীমহলের সেই দিকে চলে গেল যেখানে গার্গী থাকতেন। চন্দ্রাবতীর জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছিল, আর সোনালকেও ওর সঙ্গে থাকার জায়গা দেওয়া হয়েছিল। চন্দ্রাবতী যখন অগ্নিসিংহের কথা বলল, তখন গার্গী গম্ভীর স্বরে বললেন, তোমার শর্ত অনুযায়ী বীরেন্দ্র প্রতাপ অগ্নিসিংহকে কাল কুঠুরি থেকে মুক্ত তো করে দিয়েছে, কিন্তু অবনীর হত্যার দোষারোপ থেকে ও এখনো মুক্ত হয়নি। আর তাছাড়াও রানীমহলে পুরুষের থাকা নিষিদ্ধ। তাও ও তোমার দেহরক্ষী হওয়ার দরুন তোমার সঙ্গে রানীমহলের বাইরে দেখা করতে পারে। আমি আশা করব তুমি একজন মহারানীর মর্যাদার গরিমা বজায় রাখবে। ওর কথার মানে বুঝে চন্দ্রাবতী গম্ভীর স্বরে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আমার মর্যাদা জানি। এ কথায় গার্গী বিদ্রূপের স্বরে বললেন, তাছাড়াও তোমার উপরেও শশীকলার হত্যার আরোপ এখনো আছে। আপনি এটার জন্য চিন্তা করবেন না রাজমাতা। চন্দ্রাবতীও বিদ্রুপাত্মক স্বরে বলল, আসল অপরাধীর মুখোশ খুব তাড়াতাড়ি খুলে দেব আমি। চলুন, আপনার চিকিৎসার সময় হয়ে যাচ্ছে। গার্গী এখন আর কিছু বললেন না, চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়লেন। চন্দ্রাবতী ওর স্নায়ুতন্ত্রের সেই চিকিৎসাই শুরু করে দিল, যা 15 দিন পর্যন্ত চলার কথা ছিল। আর আজ অমর্ত্যের জায়গায় সবিতা ওখানে দাঁড়িয়েছিল, যার বাঁকা চোখ চন্দ্রাবতীর উপরই নিবদ্ধ ছিল। ধীরে ধীরে দিনের আলো ফুরিয়ে এলো, রাজমহলে শান্তি ছড়িয়ে পড়ল। বীরেন্দ্র প্রতাপ রাজকীয় কার্যে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে মোহিনী আবার নিজের রূপের জালে বীরেন্দ্র প্রতাপকে ফাঁসানোর চেষ্টা শুরু করে দিয়েছিল। বীরেন্দ্র প্রতাপ এখন উর্বশীর দিকেও আকৃষ্ট হতে শুরু করেছিল। ওদিকে বিশ্বস্ত সবিতা গার্গীর চোখ কান হয়ে রানীমহলে নজর রাখছিল, আর অগ্নিসিংহের বিষয়ে খবর জোগাড় করছিল। কিছুদিন পরে সবিতা গার্গীর কাছে এলো, রাজমাতা, অগ্নিসিংহের বিষয়ে কিছু খবর পেয়েছি আমি। সবিতা ওকে বলল, ও একা নয়, ওর দুজন সঙ্গী আছে, একজন মেয়ে আর একজন ছেলে। আমার গুপ্তচররা কিছুদিন আগে ওদের নগরে দেখেছিল, আর অগ্নিসিংহ মাঝে মাঝে ওদের সঙ্গে দেখা করতে যায়। একথা শুনে গার্গী কিছু ভাবতে লাগলেন। আর একটা কথা ছিল রাজমাতা, সবিতা ইতস্তত করে বলল, বড় কুমারকে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্য ওর শরীর থেকে বিষাক্ত রক্ত বার করে দিয়ে অগ্নিসিংহ নিজের রক্ত দিয়েছিল। এ কথা শুনে গার্গীর একটা জোর ঝটকা লাগলো। ও সবিতাকে অবাক হয়ে দেখতে দেখতে বলল, কি বললে তুমি? বড় কুমারের শরীরে ওই সাপের বাচ্চার রক্ত বইছে? না,
এটা কখনো হতে পারে না। সবে এই কথা বলছিল, তখনই এক দাসী দৌড়ে ঘরে ঢুকলো। রাজমাতা, আপনার জন্য একটা খুশির খবর আছে। চাকরানী হাঁপাতে হাঁপাতে বলল, মহারাজের নতুন পাটরানী উর্বশী রানীমা গর্ভবতী। খবর শুনেই গার্গীর চোখ আনন্দে চকচক করতে লাগলো। তো সত্যি কি উর্বশী বীরেন্দ্র প্রতাপের সন্তানের মা হতে চলেছে? বিক্রমগড় কি ওর পরবর্তী উত্তরাধিকারী পেয়ে গেছে? আর অগ্নি সিংহের দুজন সাথী কারা? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।